সবাইকে আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। জয়দেবপুরে 2 ট্রেনের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ইঞ্জিনগুলো সরানো যায়নি এখনো। রেল চলাচল বিঘ্ন। ঢাকা ভাঙ্গা রাজবাড়ী রুটে কমিউটার ট্রেনের উদ্বোধন। নতুন নতুন ট্রেন চালু করব, আপনাদের সুবিধা হবে ইনশাআল্লাহ। আমরা যাতে রেলকে দুর্নীতিমুক্ত একটা ভালো প্রতিষ্ঠান হিসাবে জনগণের সেবায় নিয়োজিত থাকতে পারি। তীব্র গরমে মফস্বলে বিদ্যুতের আসা যাওয়া, কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি ধুঁকছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। দায়ী করা হচ্ছে ভুল জ্বালানি নীতিকে। পানি শেষ হচ্ছে না, জমিনে ধান বাইরে হচ্ছে না। মালচিং পেপার দিয়ে যে তাপমাত্রা ধরে রাখার চেষ্টা করতেছি, এটাও আর এখন ধরে রাখতে পারছি না। সংযোগ দিতে পেরেছি, আমরা বিদ্যুৎ বিতরণ লাইন তৈরি করতে পেরেছি, কিন্তু শতভাগ বিদ্যুৎ দেওয়ার মতো আমরা সক্ষমতা অর্জন করতে পারিনি। রাত থেকে 11 মে পর্যন্ত বাড়বে বৃষ্টিপাত, জানালো আবহাওয়া অফিস। ঝড়ের মৌসুমে বাড়ে বজ্রপাত, মৃত্যু ঠেকাতে দরকার সচেতনতা। গাজীপুরে সুদের কারবারে ব্ল্যাঙ্ক চেক আর পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে অভিনব প্রতারণা। টাকা ফেরত পেলেই মামলাবাজি। আমার নামে মামলা দিয়েছে 36 লাখ টাকা, আর আমার স্বামীর নামে দিয়েছে 4 লাখ টাকা। চেকটা ফেরত দিয়ে দেন, ঠিক আছে? আজ দিন কাল দিন করতে করতে এই ব্যাপার দেয় না। শুধু 30,000 টাকা পাইবো বলে 26 লাখ টাকার মামলা দিচ্ছে আমার কাছে। আওয়ামী লীগ সরকারের একদলীয় শাসন বিশ্বাস করে না জনগণ, মন্তব্য মঈন খানের। একসাথে চালাতে হবে প্রতিবাদ প্রতিরোধ, বললেন রিজভী। সবগুলো আপনি হরণ করে আপনি তো ডাকাতের মতো ক্ষমতায় বসে আছেন। আশঙ্কাজনক হারে বেড়েছে কুকুর বিড়ালের কামড়ে আক্রান্ত হওয়ার ঘটনা। বিড়ালকেও জলাতঙ্ক টিকার আওতায় আনার পরামর্শ। ইসরায়েল বিরোধী প্রতিবাদে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। ধরপাকড়ে আটক 2300-র বেশি শিক্ষার্থী। ফ্রান্স কানাডাতেও বাড়ছে বিক্ষোভ। দর্শক দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। গাজীপুরের জয়দেবপুর স্টেশনে 2 ট্রেনের সংঘর্ষের পর এখনো সরানো যায়নি 2টি ইঞ্জিন। শুক্রবার সন্ধ্যা থেকে ক্ষতিগ্রস্ত বগিগুলো সরানোর উদ্ধার কার্যক্রম চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। 10টি ক্ষতিগ্রস্ত বগি টঙ্গী স্টেশনে নেওয়া হয়েছে। 2টি ইঞ্জিন সরাতেও চলছে তৎপরতা। এখনো এক লাইনে ট্রেন চলাচল করছে। শুক্রবার সকালে স্টেশনে থেমে থাকা একটি তেলবাহী ট্রেনে ধাক্কা দেয় টাঙ্গাইল কমিউটার। এতে লাইনচ্যুত হয় 2টি ট্রেনের ইঞ্জিন সহ 10টি বগি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ক্ষতিগ্রস্ত যে 2টো ইঞ্জিন রয়েছে সেগুলো সারানোর কাজ কতটা, এগুলো একটু জানতে চাই। আর 2 লাইনে ট্রেন চলাচল শুরু হবে কখন নাগাদ? 2 লেনে যদি ট্রেন চলতে হয় লেন্সি, সেক্ষেত্রে সম্ভবত আগামীকাল এটি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা যদিও এই লেন থেকে, অর্থাৎ 1 নম্বর লেন থেকে সেটি সরিয়ে দেওয়া হবে, তবে লেন কিন্তু এখনো বাঁকা রয়েছে, সেই বিষয়টি দেখো। তবে এর আগে যে বিষয়টি সেটি হচ্ছে এখানে মূলত দেখানোর চেষ্টা করছে যে আউটার যে সিঙ্গেল লেনটি রয়েছে সেখানে এখান থেকে মূলত সেই সূত্রপাত হয়, অর্থাৎ স্টেশন মাস্টার এখান থেকে তাদেরকে সংযোগ দেওয়া হয় 1 নম্বর লেন যাওয়ার জন্য। এরপর থেকে কিন্তু সেই মালবাহী ট্রেনের সাথে কিন্তু যাত্রীবাহী ট্রেনটি মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর থেকে আগামীকাল 11টার পর থেকে কিন্তু তারা উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা তাদের চলছে। তবে যে বিষয়টি বলছিলাম যে যদিও এই লেন থেকে আসলে সরিয়ে দেওয়া হচ্ছে, 2টি ইঞ্জিন বাকি রয়েছে, বাকি সব কিন্তু টঙ্গী স্টেশন নেওয়া হয়েছে। একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে লেনের যে আঁকা বাঁকা যে সরু ইয়েটি রয়েছে, তবে রেল কর্তৃপক্ষ বলছে এটি যদি আসলে স্বাভাবিক না করা হয়, সেক্ষেত্রে বলছিল যে
তারা খুব শীঘ্রই এটি পরিবর্তন করে স্বাভাবিক এটি আজকে নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। পলাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এদিকে জয়দেবপুরের ট্রেন দুর্ঘটনার জেরে আজও কমলাপুর স্টেশনে বেশিরভাগ ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। স্টেশনে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান, যাচ্ছি তার কাছে। রিয়াজ, শিডিউল বিপর্যয় স্বাভাবিক হতে কতটা সময় লাগবে, স্টেশন কর্তৃপক্ষ কি জানালো? আর ভোগান্তি নিশ্চয়ই চরমে উঠেছে যাত্রীদের, সকাল থেকে অপেক্ষা করছে, যাত্রীরা কি বলছেন? স্বাভাবিক হতে সেটি আগামীকাল পর্যন্ত লেগে যাবে, যেহেতু এখন পর্যন্ত জয়দেবপুরে যেহেতু যে দুটি লাইন রয়েছে তার মধ্যে একটি লাইন এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং সেটি পুরোপুরি সারানো সম্ভব হয়নি, যার সেই কারণে আগামীকাল পর্যন্ত এই যে শিডিউল বিপর্যয় বা বিলম্ব সেটি লেগে যেতে পারে। আমরা সকাল থেকে এখন পর্যন্ত অর্থাৎ দুপুর 1টা নাগাদ যেসব ট্রেনগুলো ছিল সেগুলোর অধিকাংশই চলে গেছে, কিন্তু রংপুর এক্সপ্রেস যেটি সকাল 9টা 10 মিনিটে ছাড়ার কথা ছিল সেটি এখন পর্যন্ত সম্ভাব্য সময় দেওয়া আছে 1টা 20 মিনিট, অর্থাৎ প্রায় 4 ঘন্টা 10 মিনিট এখন পর্যন্ত তাদের শিডিউল অনুযায়ী বিলম্ব হয়েছে। যদিও সেটি এখন পর্যন্ত নির্দিষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে 2-4 কাছাকাছি সময় লেগে যেতে পারে রংপুর এক্সপ্রেস, অর্থাৎ প্রায় 5 ঘন্টা বিলম্বে ছাড়তে পারে। এছাড়া অন্য যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোর এখন পর্যন্ত যে শিডিউল সেই শিডিউল প্রায় 3 থেকে 5 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত বিলম্ব রয়েছে। তো এখানে যাত্রীরা ব্যাপক দুর্ভোগের মধ্যে রয়েছেন। যাত্রীরা যারা একেবারে শিশুদের নিয়ে এসছেন, একবারে যথাসময়ে ট্রেন ছাড়বে বলে যারা এসছেন তারা খুবই একেবারেই বিড়ম্বনার শিকার হয়েছেন। তো তারা কর্তৃপক্ষের কাছে বারবার জানাচ্ছেন যে যদি ট্রেনগুলো আসলেই বিলম্ব হয়, সেটা যদি আগে থেকে জানানোর কোনো মাধ্যম থাকতো বা যাত্রীদের যদি আগে জানিয়ে দেওয়ার কোনো মাধ্যম থাকতো তাহলে হয়তো এই বিড়ম্বনার শিকার হতে হতো না। পাশাপাশি গতকালকে যে শিডিউল বিপর্যয় হয়েছে, গতকালকে যে দুর্ঘটনা ঘটেছে সেটি যে আজকে সকাল পর্যন্ত থাকবে সেটিও আসলে অনেক যাত্রী ধারণা করতে পারেন না বা জানেননি, সেই কারণেই মূলত এই বিড়ম্বনাটি ঘটেছে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। ঢাকা ভাঙা রাজবাড়ী রুটে কমিউটার ট্রেন চালু হলো আজ। মাদারীপুরের শিবচর স্টেশনে সেটার উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম। তিনি বলেন, এই রুটে আরও একটি ট্রেন চালু করা হবে। আগামী 2 মাসের মধ্যে ভাঙ্গা থেকে খুলনা, যশোর হয়ে বেনাপুল পর্যন্ত আরেকটি ট্রেন চালুর কথাও জানান মন্ত্রী। সেটা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অল্প সময়ের মধ্যে ঢাকা ভাঙ্গা বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেল লাইন বানানো হবে বলে জানান মন্ত্রী। বলেন, বর্তমানে রেলে 2টা জোন আছে, আরও 2টি জোন করা হবে। এর একটি হবে ভাঙা ফরিদপুর। বারবার রেল দুর্ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, দক্ষ জনবলের অভাবে দুর্ঘটনা ঘটছে। ভাষায় বর্ণনা করা যাবে না এই আনন্দের, কারণ মানুষ এই ট্রেন এখানে হবে এটা কোনোদিন কল্পনাও মানুষ করতে পারে নাই। সবাই অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পারবে, সব দিক মিলিয়ে আর কি সুবিধাই পাবে। নতুন নতুন ট্রেন চালু করবো, আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন আমরা যাতে রেলকে দুর্নীতিমুক্ত একটা ভালো প্রতিষ্ঠান হিসাবে জনগণের সেবায় নিয়োজিত থাকতে পারি। তীব্র গরমে বিদ্যুৎ সংকটে মফস্বলের মানুষ। জীবনযাত্রায় এর প্রভাব পড়েছে চরমভাবে। কৃষি উৎপাদনের পাশাপাশি ধুঁকছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধিরা বলছেন, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির কারণেই কিছুটা সংকট। জ্বালানি বিশেষজ্ঞদের মতে শহর ও মফস্বলে বিদ্যুৎ বিতরণে চরম বৈষম্য। এজন্য তারা ভুল জ্বালানি নীতিকে দায়ী করেছেন। নীলফামারী ও ঠাকুরগাঁও ঘুরে এসে রিপোর্ট করেছেন আলমগীর স্বপন। ঠাকুরগাঁয়ের গড়েয়ার লস্করা গ্রামের কৃষক নুরুল ইসলাম তীব্র গরমে আইলে বসে তদারকি করছেন সবজি চাষের জমি প্রস্তুতির কাজ। তবে পানির অভাবে নিজের 10 একর জমিতে চাষাবাদ নিয়ে চিন্তিত তিনি। সেচের প্রচণ্ড ব্যাহত হচ্ছে, সেচ দিতে পারতেছি না। একদিক দিয়ে পানি দিলে আরেকদিক দিয়ে শুকায় যায়। বিদ্যুতের সমস্যার জন্য এই অবস্থা। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সময় মতো জমিতে সেচ দিতে পারছেন না, তার মতো অবস্থা এখানকার অনেক কৃষকের। ওই কারেন্টের সমস্যা হচ্ছে, মনে করেন সেচ দিতে। আর মনে করেন যে অনেকে যে গাভী পালন করে, ওই রোদ্রের তাপে ফ্যান ঘুরতেছে না। আমাদের ফসল আমরা ধরে রাখতে পারছি, যে মালচিং পেপার দিয়ে যে তাপমাত্রা ধরে রাখার চেষ্টা করতেছি, এটাও আর এখন ধরে রাখতে পারছি না। একই অবস্থা নীলফামারীর ডিমলার, টুনিরহাট ও বাবুরহাটের কৃষকদেরও। পানি সেচ হচ্ছে না, জমিনে ধান বাইর হচ্ছে না, শীত ছোট হয়েছে, জমিনে রস নাই, ভালো হয়নি চোখের পানি তো দেই, যে কারেন্টের সমস্যা। কৃষিতে ভুট্টা মারা যাচ্ছে, ভুট্টার ক্ষেত নষ্ট হচ্ছে।
শুধু কৃষি নয়, বিদ্যুৎ সংকটের কারণে ধুঁকছে মফস্বলের ক্ষুদ্র ব্যবসায়ীরা। বলছেন যে মাত্রায় বিদ্যুৎ পাচ্ছেন তাতে ব্যবসা টিকিয়ে রাখা দায় এখন। কারেন্ট ছাড়া তো ব্যবসায়ীদের পদ নাই, কোথায় যাবে? কারেন্ট জেনারেটর দিয়ে কয় ঘন্টা চলবে? দোকান করি না গেছে, কষ্ট করিয়া বাবা, আমরা গরিব মানুষ কি করব? ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ, এই পর্যন্ত সকাল থেকে একটা সিটও বাঁধা হয়নি। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে মফস্বলের জীবনযাত্রায়। তাদের অভিযোগ, দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ পান না। কারেন্ট থাকে না, কারেন্টের ডিস্টার্ব, তো পল্লীও ডিস্টার্ব, পৃথিবীও ডিস্টার্ব। 2-3 ঘন্টা পরে একটু আসে আর আবার আধা ঘন্টা পরে চলে যায়। মনে করেন যদি কারেন্ট যাচ্ছে তাই 1 ঘন্টাও নেই, 2 ঘন্টাও নেই। যদিও নীলফামারী 1 আসনের এমপি দাবি করছেন সংকট কম, বরং গ্রামে এসি ও বিদ্যুতের ব্যবহার বেড়েছে। ইলেকট্রিসিটি অবস্থা এখানে ভালো আছে, তবে মাঝে মধ্যে এখন প্রচণ্ড গরমটার জন্য সবাই এসি চালাচ্ছে, বিদ্যুৎ ব্যয় বেশি হচ্ছে। সাশ্রয়ের দিকে না গিয়ে আমরা ব্যবহার ঠিকমতো করতে পারছি না বলে আজকে বিদ্যুতের এই ঘাটতিতে। গরমে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 17,500 মেগাওয়াট। 30 এপ্রিল 16,477 মেগাওয়াট উৎপাদনের রেকর্ড জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এরপরও মফস্বলের কোথাও কোথাও 8 থেকে 10 ঘন্টার লোডশেডিং কেন হচ্ছে? বিভিন্ন সময়ে যে বিদ্যুৎ উৎপাদন করার জন্য চাহিদা মাফিক যে জ্বালানি দেওয়া হয়, সেই জ্বালানি সরবরাহের কোনো নিশ্চয়তা এই সমস্ত কর্তৃপক্ষের নেই। সংযোগ দিতে পেরেছি, আমরা বিদ্যুৎ বিতরণ লাইন তৈরি করতে পেরেছি, কিন্তু শতভাগ বিদ্যুৎ দেওয়ার মতো আমরা সক্ষমতা অর্জন করতে পারিনি, এবং যত দিন যাচ্ছে সেই সক্ষমতা অর্জনের বিষয়টি আসলে অনিশ্চিত হয়ে যাচ্ছে। অধ্যাপক শামসুল বলছেন, বিদ্যুৎ খাতের ভুল নীতি থেকে বের না হলে কৃষি উৎপাদন সামনে আরও সংকটে পড়বে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সময় মতো সেচ দিতে না পেরে ভুগছেন কৃষকরা। সংকটে আছেন মফস্বলের ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা বলছেন জ্বালানি সংকট আছে, তাই 24 ঘন্টা না হলেও সহনীয় মাত্রায় বিদ্যুৎ চান তারা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঠাকুরগাঁ। আজ রাত থেকে শিলাবৃষ্টি, ঝড়ো হাওয়া, প্রচণ্ড বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে ব্রিফিংয়ে তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, আজ রাত থেকে 11 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে পারে। 6 তারিখ থেকে তাপপ্রবাহ থাকবে না, এমনটাই পূর্বাভাস আবহাওয়া অফিসের। মে মাসে গড় বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে 277 মিলিমিটার। গড়ে 13 দিন হতে পারে বজ্রঝড়। এপ্রিল মাস জুড়ে যে দীর্ঘ তাপপ্রবাহ ছিল গত 76 বছরের ইতিহাসে সেটা রেকর্ড। আবহাওয়াবিদ জানান, এ থেকে পরিত্রাণের উপায় বজ্রবৃষ্টি। চলতি মাসে 3টি শক্তিশালী বজ্রঝড় হতে পারে। রাত থেকে একদম 11 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাত প্রতিনিয়ত তৈরি হবে এবং যে বিদ্যমান তাপপ্রবাহ তা 6 তারিখ থেকে কমে গিয়ে তাপপ্রবাহ থেকে আমরা আশা করি যে 6 তারিখ থেকেই তাপপ্রবাহ একদম থাকবে না। বজ্রপাতে মৃত্যুর খবর বাড়ছে, কিন্তু এ থেকে রক্ষার উপায় কি? সাধারণ মানুষের কাছে দুর্যোগ থেকে বাঁচার উপায় কি? সাধারণ মানুষের কাছে দুর্যোগ থেকে বাঁচার উপায় পৌঁছে দেয় সবচেয়ে উপযোগী, এমনটা মত আবহাওয়া সংশ্লিষ্টদের। তারা বলছেন, বজ্রপাতের সময় আতঙ্কিত হওয়ার সুযোগ নেই, বরং সতর্কভাবে নিজেকে নিরাপদ রাখতে হবে। ঘরের ভেতরে থাকলেও মানতে হবে কিছু কৌশল, আর বাইরে থাকা অবস্থায় খুঁজে নিতে হবে নিরাপদ কংক্রিটের আশ্রয়। প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে যখন হঠাৎ বৃষ্টি হলো, তখন সেই বৃষ্টির সঙ্গে দেশের কোথাও কোথাও ছিল তীব্র বজ্রপাত। বৃহস্পতিবার দেশের নানা প্রান্তে বজ্রপাতে মারা যায় 11 জন। সাধারণত বাংলাদেশে এপ্রিল থেকে জুন পর্যন্ত বজ্রপাত হয়, আর গেল কয়েক বছর ধরে সেই বজ্রপাতে ঘটছে ব্যাপক প্রাণহানি। আবহাওয়া বিজ্ঞানীরা অবশ্য বলছেন, বজ্রপাতের সংখ্যা বাড়েনি, বরং বেড়েছে হতাহতের খবর জানার পরিমাণ। বজ্রপাতের পরিমাণ বা সংখ্যা বেড়ে গেছে, এক্ষেত্রে আমার একটু ডাউট আছে। আমি এক্ষেত্রে বলবো যে আমাদের হয়তো রিপোর্টটা আগের চেয়ে বেশি হয়, কারণ আমাদের সেটিংসটা ছিল আমাদের এই এনভায়রনমেন্টে, আমাদের এই ড্রাই লাইনের যে উপস্থিতি এটা আমরা বেশ আগেই কিন্তু ডিটেক্ট করা হয়। কিন্তু কেন হয় বজ্রপাত বা বজ্রঝড়? তাপমাত্রার সঙ্গে জড়িয়ে আছে বজ্রপাতের সম্পর্ক। তাপমাত্রা যত বাড়বে তখন জলীয় বাষ্প বাড়বে মেঘে মেঘে ঘর্ষণে সৃষ্ট বজ্রপাত, আর তাই চলতি মৌসুমে শক্তিশালী বজ্রপাতের শঙ্কাও রয়েছে। উত্তপ্ত পৃথিবীতে কিন্তু সব রকমের এক্সট্রিম ইভেন্টের পরিমাণও বেড়ে যাবে, কারণ যত উত্তপ্ত বাতাস তত বেশি আমরা বলি অস্থিতিশীল বায়ুমণ্ডলে আপনার
হ্যাজার্ডগুলো আপদগুলো বেশি তৈরি হয়। সেক্ষেত্রে আমার যত বেশি কনভেকশন হবে, তত বেশি ক্লাউড হবে, তত বেশি বৃষ্টি হবে, বজ্রপাত হবে। এটা একটা প্রভাবক বা একটা নিয়ামক। এই সময় তো কি হয়, আপনার তাপমাত্রাটা বেশি থাকে, ভূপৃষ্ঠটা উত্তপ্ত হয় এবং যে মেঘটা তৈরি ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে কি হয়, এটা আপলিফ্ট হয়। আপলিফ্ট হওয়ার ফলে যে মেঘটা তৈরি, এটা বজ্রমেঘ তৈরি হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বজ্রপাত থেকে রক্ষার নানা কৌশল তুলে ধরা হয়েছে। বজ্রপাতে অধিকাংশ মৃত্যু ঘটে হাওড় অঞ্চলে, আর মারা যায় গবাদি পশুও। তাই বজ্রপাতে ক্ষয়ক্ষতি রোধে অঞ্চলভিত্তিক পরিকল্পনায় জোর দিচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। তারা বলছেন বিপদ আসবেই, কিন্তু প্রাণহানি কমাতে সতর্ক থাকার বিকল্প নেই। ঝড় বৃষ্টির দিনে আকস্মিক দুর্যোগ বজ্রপাত কখন নেমে আসবে সেটি আগে থেকে বোঝা মুশকিল, কিন্তু তখন আপনি ঠিক যেখানে যে অবস্থায় থাকবেন তার উপর নির্ভর করে নিতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা। যেমন কোনো খোলা স্থানে বা খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের উপর ভর করে গুটিসুটি হয়ে বসে পড়তে হবে। আবার অনেকেই ভাবেন এমন গাছপালা বোধ হয় বজ্রপাত থেকে রক্ষা করতে সক্ষম, কিন্তু আসলে তা নয়, বরং আরও বেশি বিপজ্জনক। কেননা গাছের চেয়ে মানব শরীর অনেক বেশি বিদ্যুৎ পরিবাহী, আর তাই গাছ এবং বৈদ্যুতিক খুঁটি টাওয়ার থেকেও থাকতে হবে নিরাপদ দূরত্বে। বজ্রঝড় শুরুর প্রথমে বিদ্যুৎ চমকানি বা বজ্রপাত হয় না। শুরুতে একটু কালো মেঘ তৈরি হয়, সামান্য বৃষ্টি আর হালকা বিদ্যুৎ চমকায়। তখনই আগাম সতর্কতার সঙ্গে সরে যেতে হবে নিরাপদে। সে হয়তো খেতে বা মাঠে কাজ করতেছে, তার নাগালে একটা আশ্রয় কেন্দ্র আছে, সে দৌড় দিয়ে হয়তো আশ্রয় নিতে, এরকম যে আশ্রয়ের ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে হয়তো তার জীবনহানিটা রক্ষা করা সম্ভব। সাধারণত আফটারনুন থেকে শুরু করে রাতের দিকে আমাদের কিন্তু বজ্রঝড় বেশি হয়। যারা কৃষি কাজ করেন, মাঠে থাকেন, খোলা মাঠে, তারাই কিন্তু এই ধরনের থান্ডারস্টর্মে বেশি বজ্রপাত বেশি হন। তারা যেটা করতে পারেন যে আর্লি ইন দ্য মর্নিং তারা কাজ করতে পারেন। বজ্রপাত রোধে বিল্ডিং কোড মেনে প্রতি ভবনে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিতে জোর দিচ্ছে ফায়ার সার্ভিস। সেই সঙ্গে তাল গাছের মতো দীর্ঘ গাছ রোপণে উৎসাহিত করা হচ্ছে, কিন্তু সেই গাছ সড়কের পাশে নয়, বরং খোলা মাঠে লাগালেই বেশি কার্যকর বলে মনে করেন আবহাওয়া বিজ্ঞানীরা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। করেন সুদের ব্যবসা, জামানত হিসেবে নেন ব্ল্যাঙ্ক চেক অথবা জমির পাওয়ার অফ অ্যাটর্নি। সুদ সহ টাকাও বুঝে নেন ঠিকঠাক, কিন্তু চেক আর ফেরত দেন না। উল্টো জালিয়াতির মামলা করে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। গাজীপুরের টঙ্গী এলাকায় এমন এক অভিনব প্রতারকের সন্ধান পেয়েছে যমুনা টেলিভিশন। টঙ্গী থেকে ফিরে সেই গল্প জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ, ছবি তুলেছেন নির্মল চন্দ্র। গাজীপুর জেলার টঙ্গীর মোরকুন এলাকার বাসিন্দা রিপন ও তাসলিমা দম্পতি আর্থিক অনটনে পড়ে প্রতিবেশী রফিকুল ইসলাম ওরফে রফিকের কাছ থেকে সুদে ধার নিয়েছিলেন 3.5 লাখ টাকা। জামানত হিসেবে দিতে হয়েছিল 2টি ব্ল্যাঙ্ক চেক। তাদের দাবি সুদসহ রফিককে 7 লাখ টাকা ফেরত দিয়েছেন। তারপরও চেক ফেরত না দিয়ে উল্টো তাদের নামে 40 লাখ টাকা চেক জালিয়াতির মামলা করেছেন রফিক। 3,50,000 টাকা আনছি, সেই টাকা আমরা পরিশোধ করে দিছি। টোটাল আমরা তার 7 লক্ষ টাকা দিছি। এইভাবে দেওয়ার পরে আমরা কইলাম যে ভাই তাহলে আমাকে চেকটা ফেরত দিয়ে দেন। ঠিক আছে, আজ দিন কাল দিন করতে করতে এই ব্যাপার দেয় না। উনি আমার নামে মামলা দিছে 36 লাখ টাকার, আমার স্বামীর নামে দিছে 4 লাখ টাকার। কিন্তু আমি ওনার টাকাটা পরিশোধ করছি। টাকাটা পরিশোধ করার কারণ তারপর আমার নামে কি কিসের জন্য সে আমার নামে মামলাটা দিল। উনি খুব অসহায় আমাকে করতেছে, খুব জ্বালা যন্ত্রণা করতেছে। ওনার কিচ্ছুই করা পারতাম না, উনি আমাকে এমন হুমকি দেয়। তাদের এমন বক্তব্য শুনে প্রথমে অবিশ্বাস্য মনে হয়েছে আমাদেরও, তাই সরেজমিনে অনুসন্ধান। আমাদের হাতে আসে রফিকের করা অসংখ্য মামলার কপি। কারো নামে 65, কারো নামে 50, আবার কারো নামে তিনি মামলা করেছেন 36 লাখ টাকা চেক জালিয়াতির। আমি 1.5 লাখ টাকা নিচ্ছি, ব্ল্যাঙ্ক চেক ছাড়া টাকা দেয় না, ব্ল্যাঙ্ক চেক দিয়ে টাকা নিচ্ছি। এখন টাকাও দিচ্ছি, 5 লাখ টাকা সুদও দিচ্ছি, আসল টাকাও দিচ্ছি। শুধু 30,000 টাকা পাইবো বলে 26 লাখ টাকার মামলা দিচ্ছি আমার কাছে। 1.5 লাখ টাকায় আমি 3 মাস পরে 1,72,000 টাকা তাকে আমি নিজে সহ গিয়ে পরিশোধ করে আসি। তারপরে সে আমার নামে 50 লাখ টাকার মামলা দিচ্ছে। খালি আমার হয়রানি করতেছে না, এলাকায় এই যে 70-80 জনে হয়রানি হয়েছে। অবস্থা আঙ্গ খুব খারাপ হয়ে যেতেছে, তাই এটাতে আমরা সুস্থ বিচার চাই। মামলা করেই ক্ষান্ত দেন না রফিক। মানুষের জমি হাতিয়ে নেওয়ার বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টোটাল 9,33,000 টাকা আমি তারা দিয়েছিলাম আসলে। আরও তারপরে আমার কাছে 12 লাখ টাকা দাবি করতো, কারণ উনি যে লোক, উনি যে ব্রেনটা কাজ করতেছে, দলিল আমার জায়গা বলে দলিল করে আরেকজনকে দিয়ে দিছি। আর মাঝে মাঝে বলতেছে যে তুমি বাড়ি খালি করার জন্য অনেক লোকজন ধরে। তার টাকা আমি 1 বছরের মাথায় পরিশোধ, করোনার পরে আর কি টাকা পরিশোধ করি। ওই ব্ল্যাঙ্ক চেকের মধ্যে টাকা অঙ্কে বসে
22 লক্ষ টাকার একটা মামলা দেয়। ওই মামলা দিয়ে তারপরে সে হলো ওই কিছু এলাকার লোকাল আপনার কিছু শক্তিশালী কিছু মুস্তান নিয়ে আসছে আমার বাড়ি দখল করার জন্য। জানা গেছে রফিকের সুদ ব্যবসার ফাঁদে পড়ে জমি বাড়ি বিক্রি করে এলাকা ছেড়েছেন বহু মানুষ। স্ট্রোক করে কারো কারো মারা যাওয়ার খবরও মিলেছে। আমার বড় ভাই 1 লাখ টাকা হাওলাত নিয়েছিল। হাওলাত নেওয়ার পরে মনে করেন যে সে একটা চেক মারফতে হাওলাতটা নিয়েছিল। আমার বড় ভাইয়ের বাড়ি বিক্রি করছি 21 লাখ টাকা, বিক্রি কইরা এই টাকা শোধ করছি। পরে আমার ভাই আর এখানে গিয়ে বাড়ি করছে, বাড়ি করার কিছুদিন পরে স্টক করে 7-8 মাস পরে আমার ভাই মারা যায়, শুধু টাকা করে আর বাড়ি করে। রফিকের এমন প্রতারণার বিষয়ে বর্তমান কাউন্সিলর মুখ না খুললেও গোমর ফাঁস করেছেন সাবেক কাউন্সিলর। রফিক সাহেবরা মানে এই সুদ ব্যবসায়ীরা এই এলাকার বহু মানুষকে এলাকা ছাড়া করছে, নির্যাতিত করছে, বাড়ি ছাড়া করছে এবং এখনো তারা কয়েকটা বাড়ির দলিল লেখা তার স্ত্রীর নামে এমনকি তার নিজের নামে এইরকম কাগজপত্র করে বাড়িঘর লেখা নিচ্ছে। এলাকাবাসী বলছে রফিক একটি সিগারেট কোম্পানির শ্রমিক ছিলেন, এখন কোটি কোটি টাকার মালিক। আমার ঠিক পেছনের এই 4তলা ভবনটি রফিকের, আর তার পাশেই আরও একটি 10তলা ভবনের কাজ শুরু করেছেন তিনি। স্থানীয়রা বলছে শুধুমাত্র সুদ ব্যবসা আর মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে এসব কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন তিনি। সে আগে চাকরি করত, এখন সে সুদের ব্যবসা করে এলাকার মানুষে একবারে নিঃশান্ত করে ছাড়তেছে। সে মিনিমাম না হলো 60-70 কোটি টাকার মালিক এই সুদ ব্যবসা করে। এসব বিষয়ে কথা বলতে বারবার রফিকের মুখোমুখি হওয়ার চেষ্টা করেছি আমরা, তার বাড়িতেও গিয়েছি কয়েকবার। মোবাইলে আশ্বাস দিলেও শেষ পর্যন্ত আর দেখা করেননি। আমি দেখা করব, অবশ্যই দেখা করব। হ্যাঁ হ্যাঁ, ওকে, অবশ্যই দেখা করব। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। সন্ধ্যা পর্যন্ত আছি আমি, আপনি আসেন। রফিকের এই অভিনব প্রতারণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে গাজীপুর জেলা প্রশাসকের। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যে কাজটা করছেন উনি সুদের ব্যবসা, এটা কোনো আইনগত কোনো ভিত্তি নাই। তো ভুক্তভোগী অভিযোগ আমরা তো জানলাম, আমরা ভুক্তভোগীর সাথে কথা বলে সে যে অপকর্মগুলো বা প্রতারণার আশ্রয় নিয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রচলিত আইনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। তা আমরা অবশ্যই এটা করব। প্রতারণা থেকে বাঁচতে ভুক্তভোগীদের অনেকেই রফিকের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন। এ এলাকায় রফিক ছাড়াও আরও বেশ কয়েকজন সুদ ব্যবসায়ী সম্পর্কে তথ্য পেয়েছি আমরা, যারা দীর্ঘদিন ধরে এলাকার সহজ সরল মানুষদের তাদের সুদ ব্যবসা আর মিথ্যা চেক জালিয়াতির মামলায় ফাঁসিয়ে নিঃস্ব করে চলেছে। তাই সকলের দাবি এই চক্রের বিরুদ্ধে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক সরকার। আশিক মাহমুদ, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত সরকার। বিষয়টি সম্পর্কে আরো জানতে যাচ্ছি হিলি বন্দরে, সেখানে আছেন সহকর্মী মুরাদ ইমাম কবির। কবির, নিষেধাজ্ঞা তো প্রত্যাহার করা হয়েছে, অভ্যন্তরীণ বাজারে দাম কমার ব্যাপারে আমদানিকারকরা কি বলছেন? নিশ্চয়ই দামের উপর প্রভাব পড়বে। প্রতি মেট্রিক টন পেঁয়াজ 550 মার্কিন ডলারে এখন তার ভারত রপ্তানি করবে। ভারতের যে নিষেধাজ্ঞা ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে এবং এটি ভারতের যে বৈদেশিক বাণিজ্য শাখা রয়েছে সেখান থেকেই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। আমরা এই বিষয়ে আমদানিকারকদের সাথে পেঁয়াজগুলো দেশে আমদানি হবে, তবে তারা এটি বলছে যে যেহেতু দেশের বাজারে পেঁয়াজের দাম এখনো ঊর্ধ্বমুখী রয়েছে, তো ভারত থেকে যে পেঁয়াজগুলো আমদানি হওয়ার কথা রয়েছে বা ভারত থেকে যে পেঁয়াজগুলো আমদানি হবে আসবে তার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে পেঁয়াজের দাম অনেকটাই কমে আসবে বলে তারা বলছে। কবির, আপনাকে ধন্যবাদ। সরকার জনগণকে ভয় পায়, এ কারণেই বলছে বিএনপি ও বাম ডান মিলে ষড়যন্ত্র করছে। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জিয়ার সমাধিতে জাতীয়তাবাদী ওলামা দল শ্রদ্ধা নিবেদন করে। সেখানেই তিনি বলেন, বিগত 15 বছর ধরে একদলীয় শাসন এবং বাকশালের কারণে দেশবাসী নির্যাতিত। তার অভিযোগ, জনগণের কোনো অধিকার নেই। জানান, দেশবাসী অর্থনৈতিক সাম্য ফিরে পেতে চায়, কিন্তু মুষ্টিমেয় কয়েকজনের হাতে সব সম্পদ কুক্ষিগত। মঈন খান বলেন, দেশকে নতুনভাবে গড়ে তুলতে গণতন্ত্র ফেরাতে হবে। তিনি আরো বলেন, সরকার পাঠ্য বই থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলার চেষ্টা করছে, কিন্তু কোটি কোটি মানুষের হৃদয়ে তার অবস্থান।
এদেশের মানুষ তো বলেনি যে কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা তো প্রকাশ্যে বলেছে যে এই সরকার একদলীয় গণতান্ত্রিক সরকার, বাম ডান মধ্য সবাই তো প্রকাশ্যে বলছে যে এই সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে? সরকার জনগণকে ভয় পায়, সেটাই কি কারণ? প্রতীকহীন উপজেলা নির্বাচন হলো সরকারের ফাঁদ। যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না তাতে বিএনপি অংশ নেয় না বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এসব কথা বলেন তিনি। এ সময় উপজেলা নির্বাচনে স্থানীয় এমপির মনোনীত প্রার্থী ছাড়া কাউকে দাঁড়াতে দিচ্ছে না এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, জনগণের অধিকার কেড়ে নিয়েছে সরকার। বলেন, ডাকাতের মতো তারা ক্ষমতায় বসে আছে, মিথ্যা মামলা আর হয়রানি নিয়ে সরকারের সমালোচনা করে বিএনপি নেতারা। বলেন, খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিতেই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয় না। আপনারা একটা করে মামলা দেবেন, গ্রেপ্তার করবেন, জেলে পাঠাবেন আর বলবেন এটা হলো মামলার আসামি। আর কোন মামলার আসামি? রাজনৈতিক মামলার আসামি, যারা আপনাদের বিরুদ্ধে কথা বলে। কি বদি তিনি প্রকাশ্যে রিভলভার নিয়ে উপজেলা চেয়ারম্যান কি যেন নুরুল আলম, ও আওয়ামী লীগেরই লোক, তার দিকে উঁচিয়ে যাচ্ছে, সে কেন আবার উপজেলা নির্বাচন করবে? এই হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্রের নমুনা। সরিষাবাড়ি, সেইখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী তার পক্ষ থেকে বলা হয়েছে এইখানে আর কেউ উপজেলাতে দাঁড়াতে পারবে না। টিকাদানের মাধ্যমে কুকুরের জলাতঙ্ক নিয়ন্ত্রণ করা গেলেও অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, ফলে কুকুরের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে উৎপাত। নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে বিড়াল। হাসপাতালে এখন কুকুরের তুলনায় বিড়ালের আঁচড় কামড়ে আক্রান্ত মানুষই যাচ্ছেন বেশি। বিশেষজ্ঞদের তাগিদ, সচেতনতার পাশাপাশি বিড়ালকেও আনতে হবে জলাতঙ্ক টিকার আওতায়। নাহিদ হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। মায়ের কোলে যন্ত্রণায় কাতরাচ্ছে 5 বছরের ছোট্ট মরিয়ম। পায়ে তার কুকুরে কামড়ানোর ক্ষত। তাই চিকিৎসা নিতে রাজধানীর শাহজাদপুর থেকে এসেছেন মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। বাচ্চা কুকুর বড় বড় হয়েছে, ওই জরাই ধরছে, ওই নখ মনে হয় ডাকবে গেছে, হ্যাঁ সে অন্য একটা লোক দেখে সারাই দিচ্ছে। ওখানে কুকুর অনেক, হেয়ার জ্বালায় চলাফেরা বড় মুশকিল। রাজধানীর শনিরাখড়া থেকে এসেছেন 10ম শ্রেণীর শিক্ষার্থী হাফসানুর উদিতা। কুকুর নয়, তার ক্ষত বেওয়ারিশ বিড়ালের কামড়ে। রাস্তায় পড়ে থাকা বিড়ালকে আদর করতে গিয়েই বিপত্তি। শুধু মরিয়ম বা উদিতা নয়, কুকুর বিড়ালের এমন উৎপাতে প্রতিদিনই বিশেষায়িত এই হাসপাতালে ভিড় করছেন শত শত রোগী, যা ছাড়িয়েছে সাম্প্রতিককালের সব রেকর্ড। আমাদের বাসায় একটা বিড়াল আছে, ওর সঙ্গে দুষ্টুমি করতে গিয়েছে, দুষ্টুমি করতে যাওয়ার পরে ওই আঁচড় দিয়েছে। আমার কিছুদিন আগে বিলে খামচি দিয়েছে, রক্ত উঠে গেছে। গতকালকে রাত্রেবেলা কুকুরে কামড় দিচ্ছে। কামড় দেওয়ার পরে কালকে আর কোনো রকম কিছু মনে হয়নি। আজকে সকাল থেকে ওখানে ক্ষতস্থানটা একটু ফুলে গেছে, ব্যথা করতেছে। পাশে বসে আর কি খাবার দিছিল বিড়ালকে, ওই হঠাৎ করে আর কি মানে বিড়ালের পার খামচিটা লেগে গেছে। সম্প্রতি বেড়েছে কুকুর বিড়ালের কামড় আঁচড়ে আক্রান্তের সংখ্যা। প্রতিনিয়ত রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কুকুর বিড়ালে কামড় নিয়ে অনেকেই ভ্যাকসিনের জন্য ছুটে আসছেন রাজধানীর সংক্রামক ব্যাধি এই হসপিটালে। ফলে এখানে যেমন রোগীর চাপ বাড়ছে, তেমনি চিকিৎসক নার্সদেরও সেবা দিতেও অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। সংক্রামক ব্যাধি হাসপাতালের তথ্য বলছে, কুকুর বিড়ালের আক্রমণের শিকার হয়ে গত বছর এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 94,000-এরও বেশি মানুষ। চলতি বছরের প্রথম 4 মাসেই জলাতঙ্কের টিকা নিয়েছেন কমপক্ষে 35,000 মানুষ। তাদের বেশিরভাগই বিড়ালের আক্রমণের শিকার। আগে যে হয়তো 2-3 মিনিট পরে একটু অফ পাওয়া যেত রোগী দেখতে দেখতে, এখন আর মানে কোনো রোগী আর অফ পিরিয়ড নাই, সারাক্ষণই আসছে। আগে কুকুর বেশি আসতো, কুকুর কামড়ের রোগী। এই বছর বিড়ালের কামড়ে প্রচুর রোগী আসতেছে এবং কিছু কিছু মাসে দেখছি যে বিড়ালের কামড়ে রোগী বেশি আসতেছে। এবছর প্রায় 35,000-এর মতো রোগীকে আমরা ভ্যাকসিন দিয়েছি আমাদের সেন্টার থেকে। সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে কমেছে জলাতঙ্ক রোগে মৃত্যু। পুরোপুরি রোগটি নির্মূলে কুকুরের পাশাপাশি বিড়ালকেও টিকা কর্মসূচির আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলাদেশে যে জলাতঙ্ক নির্মূল কর্মসূচি আছে
সেটাকে এগুলো অবস্থাগুলো রিভিউ করতে হবে, যে বর্তমানে যে অবস্থাটা চলছে, যে টিকা গ্রহীতের সংখ্যা বেড়ে যাচ্ছে, বেড়ালের কামড়ের সংখ্যা বেড়ে যাচ্ছে, এটার উপর ভিত্তি করে, রিভিউয়ের উপর ভিত্তি করে আমাদের কোনো বিকল্প আমরা ব্যবস্থা আনতে পারি কিনা সেটা আমাদের ভাবতে হবে। 2011 সালে নেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় কুকুরকে টিকাদানের মাধ্যমে জলাতঙ্ক অনেকটাই নিয়ন্ত্রণ করা গেলেও নিয়ন্ত্রণ করা যায়নি কুকুরের সংখ্যা। প্রাণীটির বংশবিস্তার নিয়ন্ত্রণে কর্মপরিকল্পনা থাকলেও এখনও তো আটকে আছে কাগজে কলমে। অজুহাত লোকবল সংকটের। স্টেরিলাইজেশন বলে আর কি করাটা, হ্যাঁ, বন্ধাকরণ, এইটা হলো গিয়া, এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে, আর কিছু নাই, কোনো কর্মসূচি নাই, কোনো অ্যাক্টিভিটি শুরু হয় নাই গভর্নমেন্টের তরফ থেকে। সিডিসির তথ্য বলছে দেশে কুকুরের সংখ্যা প্রায় 17 লাখ। তাই প্রকৃতির ভারসাম্য ঠিক রাখতে কুকুর, বিড়াল এবং মানুষের সুন্দর সহাবস্থান নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিক্ষোভ চলছে তা ছড়িয়েছে অন্যান্য দেশেও। ব্রিটেনের পর বিক্ষোভে উত্তাল ফ্রান্স, জার্মানির শিক্ষা প্রতিষ্ঠানগুলো। একই চিত্র কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতেও। এশিয়া আর মধ্যপ্রাচ্যের প্রধান শহরগুলোতেও চলছে প্রতিবাদ। জোরালো দাবি, ইসরায়েলকে সমর্থনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে শিক্ষাঙ্গনের সম্পর্ক ছিন্ন করা হোক। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের যে উত্তাপ, সে আঁচে পড়ছে ইউরোপও। ব্রিটেনের পর এবার জার্মানি আর ফ্রান্সের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উত্তাল ইসরায়েল বিরোধী আন্দোলনে। শুক্রবার প্যারিস ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজের চত্বরে স্লোগান তোলেন শিক্ষার্থীরা। এ সময় তারা চলমান ইসরায়েলি বর্বরতা বন্ধের আহ্বান জানান। শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি হলেও তাতে বাধা দেয় পুলিশ, সরিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের। আমাদের দাবি খুব সহজ, ইসরায়েলের আন্তর্জাতিক অপরাধ লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি মানতে নারাজ, তাই অবরোধ কর্মসূচিতে চালানো হয় উচ্ছেদ ধরপাকড়। বিক্ষোভ ছড়িয়েছে কানাডার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও। এর মধ্যে ম্যাকগিল ও টরন্টো বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রছাত্রীরা। ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলি বিরোধী আন্দোলন না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার অন্তত 7টি বিশ্ববিদ্যালয়ে চলছে ইসরায়েলি আগ্রাসন বিরোধী আন্দোলন। শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে নিরাপত্তা বাহিনীর, তবে দাবিতে অনড় আন্দোলনকারীরা। মেক্সিকো ও কিউবায় আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, কলম্বিয়া ইউনিভার্সিটির আন্দোলন থেকে তারা উৎসাহিত। হুঁশিয়ারি, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত চলবে কর্মসূচি। যুক্তরাষ্ট্র থেকে ছড়িয়ে পড়া আন্দোলন আশাবাদী করে তুলেছে গাজাবাসীকে। নির্যাতিত মানুষরা যে বিশ্ববাসীর হৃদয়ে আছে, এটাই তার প্রমাণ। আমাদের মতোই শিক্ষার্থীরা আন্দোলন করছে যুক্তরাষ্ট্রে। গাজায় যে আগ্রাসন চালানো হচ্ছে সেটা দেখে কিভাবে চুপচাপ বসে থাকতে পারি আমরা, তাই আমরাও বিক্ষোভে নেমেছি। বিক্ষোভ চলছে জার্মানির বিভিন্ন শিক্ষাঙ্গনেও। এছাড়াও টোকিও, বৈরুত আর দিল্লির বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে বিক্ষোভ প্রতিবাদ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। 18 মাস পরে খেলতে নেমে 15 রান দিয়ে 3 উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। জানালেন বিশ্বকাপে জায়গা পেতেই নিজের সেরাটা দিয়ে খেলছেন তিনি। এছাড়া বিপিএল এর ম্যাচগুলো খেলায় চট্টগ্রামের উইকেটে খেলতে সুবিধা হয়েছে। নিজের বোলিংয়ে সন্তুষ্ট হলেও নিজেকে ছাড়িয়ে যাওয়ার আকাঙ্ক্ষা আছে এই বোলিং অলরাউন্ডারের। অন্যদিকে জিম্বাবুয়ের উইকেট রক্ষক ব্যাটার ক্লাইভ বলেছেন, খুব তাড়াতাড়ি উইকেট পড়ায় হারতে হয়েছে ম্যাচ। আমার জন্য বিষয়টা টাফ ছিল। যদি আমি ওয়ার্ল্ড কাপ টিমে স্কোয়াডে পার্মানেন্টলি দল সুযোগ পেতে চাই, তাহলে হয়তো আমার জন্য এই পারফরমেন্সটার বিকল্প নেই। যেহেতু এর আগেও 2021-22 ওয়ার্ল্ড কাপে আমি শেষ মুহূর্তে বাদ পড়ি পারফরমেন্সের কারণে, তো এই জন্য অনেক বেশি সিরিয়াস ছিলাম, চাচ্ছিলাম যে এখানটা পারফর্ম করার। কিছুদিন আগে আমরা এখানে বিপিএল খেলছি, এখানে কন্ডিশনটা জানি। চিটাং সবসময় বরাবরই আমার জানা কন্ডিশন। এখানে আমি যখন এজ লেভেল খেলি সবসময় এই উইকেটে প্র্যাকটিস করেছি, তো এই জন্য আমার জন্য কিছুটা কন্ডিশনটা বুঝতে ইজি হয়েছে। বাংলাদেশ খুব ভালো খেলেছে, দ্রুত উইকেটও তুলে নিয়েছে। উইকেট ভালো ছিল, কিন্তু আমরা সেই সুযোগ কাজে লাগাতে পারিনি। আর একটু বেশি রান করতে পারলে ম্যাচের রেজাল্ট ভিন্ন হতে পারত। তবে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবো আমরা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন অভিষিক্ত তানজিদ তামিম আর প্রায় 2 বছর পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন।
অভিষেকেই অপরাজিত ৬৭ রানের আগ্রাসী ইনিংস খেলে বিশ্বকাপের অডিশনে ভালোভাবেই পাশ করেছেন এই ওপেনার। আর প্রত্যাবর্তনের ম্যাচে ৩ উইকেট নিয়ে সাইফ প্রমাণ করেছেন নিজের সামর্থ্য। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-20 সিরিজটা বাংলাদেশের কাছে জয় পরাজয়ের হিসেব ছাপিয়ে বড় মঞ্চ বিশ্বকাপের সেরা প্রস্তুতি নেবার। তাই বলে এই নয় যে জয়টা গুরুত্বপূর্ণ নয়, তবে এই ৫ ম্যাচে ২-১টি স্পটের জায়গা একাদশের কম্বিনেশন চূড়ান্ত করে নিবে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে ১২-১৩টি জায়গা পাকা। যে কয়েকটি জায়গা বাকি আছে সেখানে থিতু হবার বড় সুযোগ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20তে পেয়ে যান অভিষিক্ত তানজিদ হাসান তামিম ও ২ বছর পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন। দুজনেই প্রথম ম্যাচে করেছেন বাজিমাত। টস জিতে আগে বোলিং করে বাংলাদেশ, যেখানে সাইফুদ্দিন ৩ উইকেট নিয়ে প্রমাণ করেছেন নিজের সামর্থ্য। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ফেনীর এই পেস বোলিং অলরাউন্ডার। তাসকিন শরীফুলের মতো গতি না থাকলেও বৈচিত্র্যময় বোলিং সাইফের বড় শক্তি। তবে সাইফুদ্দিনের সবচেয়ে বড় অস্ত্র ইয়র্কার ডেলিভারি। বিশ্বকাপে মুস্তাফিজের মতোই ডেথ ওভারে দলের আস্থা পূরণের সামর্থ্য আছে সাইফের। বিপিএলের সেই ফর্মটা জাতীয় দলেও ধরে রেখেছেন সাইফুদ্দিন। ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলার সুযোগ হয়নি প্রথম ম্যাচে, তবে সিরিজের বাকি ম্যাচগুলোতে বোলিংয়ে ধারাবাহিকতা দেখাতে পারলে বিশ্বকাপে জায়গাটা তার পাকা, যদি না বাগড়া দেয় ইনজুরি। তানজিদ তামিমও পাবেন পাশ মার্ক, যদিও তার শুরুটা ভালো ছিল না। মুজারাবানির ১ ওভারে ২ বার জীবন পেয়েছেন এই ব্যাটার, কিন্তু ষষ্ঠ ওভারে সেই মুজারাবানিকেই ১-৪ আর ২ ছক্কা হাঁকিয়ে আত্মবিশ্বাস ফিরে পান। শেষ পর্যন্ত অভিষেক ম্যাচে ৪৭ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছেড়েছেন ছোট তামিম। ৮ ছক্কা আর ২টি ছক্কায় সাজানো ইনিংসে বগুড়ার এই ব্যাটারের স্ট্রাইক রেট ছিল ১৪২.৫৫। তবে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১২৫ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে লিটন দাস আর নাজমুল শান্তর ব্যাটিং ছিল হতাশার। এই দুজন দলের অটো চয়েস, কিন্তু নিশ্চিতভাবেই সিরিজের পরের ম্যাচগুলোতে এই দুই গুরুত্বপূর্ণ ব্যাটারের কাছ থেকে ভালো পারফরমেন্স চাইবেন টিম ম্যানেজমেন্ট। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। আমাদের সাথেই থাকুন।